স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 626তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আমার হাতে বামে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেমন হলো এই নির্বাচন, নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশাই বা কি, এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে সরকারের 6 মাসের মূল্যায়ন এবং ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে আদৌ হচ্ছে কি হচ্ছে না এবং এই নিয়ে যে ধোঁয়াশা সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। আজকের আলোচনা শুরু করতে চাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে দিয়ে বলছিলাম 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল সব নানা দেশ থেকেও তিনি অভিনন্দন পেয়েছেন, ভাসছেন এবং নিঃসন্দেহে একজন সজ্জন ব্যক্তি, একজন অভিজ্ঞ রাজনীতিক রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। কিন্তু এই যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনটা তো যে সংস্কার প্রস্তাব অনুযায়ী হলো না, 70 অনুচ্ছেদ নিয়ে আবারও সেই আক্ষেপের জায়গাটি এলো এবং যেই 6 জন আজকে ভোট দেননি, যে সংসদ সদস্য 6 জন, তাদের একজন ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন এটাকে আসলে তিনি ভোটই বলেন না, এটা আসলে একটা মনোনয়ন নির্বাচন নয়। যে সব মিলে আপনার দৃষ্টিতে 23তম রাষ্ট্রপতি নির্বাচনটা কেমন হলো? প্রথমত আমি অন্য সবার মতো যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানাচ্ছি। একজন নিপট ভদ্রলোক, বাংলাদেশের প্রেসিডেন্সিতে মানে যদি এটাকে শব্দটা ঠিক হয়, মানে প্রেসিডেন্ট হিসেবে একজন এরকম মানুষের আগে আসেননি, যিনি রাজনৈতিকভাবে খুবই ঋদ্ধ, যথেষ্ট নলেজেবল, আচার আচরণে একদম ইম্যাকুরেট যাকে বলা যায়, কোনো রকম স্পট নাই, আচরণে খুবই বিনয়ী এবং কমিটেড। মানে একসাথে এতগুলো গুণের অধিকারী মানুষ কিন্তু কম, তারপরে বিনয়ী। রাজনীতিবিদরা সাধারণত খুব বিনয়ী হয় না, সবসময় অ্যাসার্ট করতে চেষ্টা করে, কিন্তু ওনার অ্যাসার্শনটা ছিল খুব সাটল, খুবই সফট। মানে উনি কোনো একটা ব্যাপারে জেদ করতেন না, কিন্তু উনি যেটা বলতেন সেটা বলতেনই, এটা মিন করে বলতেন। আচরণগুলো ওই জন্যই খুব বিনয়ী ছিল। এবং মির্জা ফখরুল আগে তো একেবারে নিচের লেভেল থেকে উঠে এসছেন, যখন বিএনপির সব মানে ভার পেয়েছেন সাধারণ মহাসচিবের, তখন থেকে ফোকাসে এসছেন এবং তারপর থেকে তাকে সবাই মানুষ যত চিনেছে তত মুগ্ধ হয়েছে, যত দেখেছে ততই ভেবেছে এটা ভালো মানুষ। যখন বেগম জিয়া অ্যাক্টিভ থাকতে পারছেন না, তারেক রহমান নাই, তখন উনি দলটাকে সামনের দিকে নিয়ে গেছেন এবং বিএনপিকে মানে একটা ভদ্রলোকের চেহারা দেওয়ার ক্ষেত্রে ওনার চেহারা এককভাবে অনেক বেশি অবদান রেখেছে। নইলে আই এম সরি টু সে, আওয়ামী লীগ বিএনপির মতো বড় বড় দলগুলো, ভদ্রলোকদের দলগুলো বেশি পরিচয় দেওয়া যায় না, মানে ওদের মধ্যে উল্টা পাল্টা এইটা ওটা অনেক কিছু হয়, কিন্তু মির্জা ফখরুল কখনো কোনো উল্টা পাল্টা করেনি। সেদিক থেকে তার নির্বাচন নিয়ে আমি মনে করি যে খুব সন্দেহ থাকার কিছু নেই। তার পরের বিষয় হচ্ছে যে এখন যেভাবে নির্বাচনটা হয়েছে এর বিকল্প কী ছিল, যেহেতু রাষ্ট্রপতি নাই, একটা নির্ধারিত সময়ের মধ্যে এটা করতে হবে, সেই সময়ের মধ্যে কনস্টিটিউশন নতুন করে রিফর্ম করা যাচ্ছে না, তাহলে তো আমাকে আগের কনস্টিটিউশন অনুযায়ী করতে হবে। এইখানে বিরোধী দল যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, এগুলো আমার মনে হচ্ছে ইট ইজ অপোজিশন ফর অপোজিশন সেক, এটার অন্য কোনো যুক্তি দাঁড়ায় এটার মধ্যে না হলে। এখন মানে আর্টিকেল 70 রিভাইভ করবে না কি রাখবে বা কী ফলে রাখবে সেই বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারপরে ভোট দেওয়া যাবে কি না, বিরোধী দিক মানে আমি সরকারি দলের বিরোধী প্রার্থীকে ভোট দিতে পারবো কি না, এইরকম কোনো কিছুই যেহেতু নির্ধারিত নেই, সেখানে এইরকম একটা মানে হয়তো রুমিন ফারহানা যেরকম বলেছে এটা ভোট মনে হয়নি, মনে হচ্ছে এটাও একটা মনোনয়নের ব্যাপার, এটা দেখতে তো সেরকমই হবে, এটাকে অন্যরকম দেখানো যাবে না, এটা চরিত্র বদলাবার কোনো সুযোগ ছিল। কিন্তু এটাও তো ঠিক, আবার 35 বছর পরে ভোট তো অন্তত হলো, আগে তো ভোটও এই দীর্ঘ সময় তো ভোটও প্রয়োজন হয়। আমি আবার ওইটা বলবো না, আমার মুখে আপনি ওটা গুঁজে দিলে হবে না, কারণ এটা একটা ভোট হয়েছে এরকম করে আমি বলছি না, এটা নিয়ম রক্ষার যে ভোট হয় সেটা হয়েছে, তাই তো হবে, তার বেশি হওয়ার সুযোগ নেই, সময়ও তো নেই, হ্যাঁ সময় নেই বলেই সুযোগ নেই। সেই কারণে আমি মনে করি যে যেটা হয়েছে ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে
প্রার্থী হিসেবে যাকে পেয়েছি তাকে তো ওনারা অভিনন্দন জানিয়েছেন, বিরোধী দল সবাই মিলে, এবং সারা দেশে এটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয়নি, কোনো রকম বিতর্ক হয়নি, সবাই পছন্দ সেই করেছে। জায়গায় তাহলে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে আপনার আগামী দিনের প্রত্যাশা ছোট করে যদি ছোট করে বলা তো খুব মুশকিল এই জন্যে যে এর আগে পর্যন্ত মানে আজকে পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি মানে কি কর্নেল ওলি বলেছেন যে বঙ্গভবনে নাকি দুটো মাজার আছে, তিনটা মাজার একটা যেন তার মসজিদ আছে। মসজিদে নামাজ পড়া ছাড়া এই ছাড়া কোনো কাজ নাকি তার নাই। কিন্তু উনি মানে অন্য কিছু যে করবেন সেটার জন্য তো তাকে স্পেসটা দিতে হবে, আমাকে কনস্টিটিউশনে তাকে পাওয়ার দিতে হবে, যেটা আমরা এই সংস্কার কমিশনের মধ্যে আলোচনা করেছি যে তাকে অন্তত ইম্পর্টেন্ট কিছু পোস্ট পজিশনে নিয়োগ করবার অধিকার দিতে হবে এককভাবে, কিছু কনস্টিটিউশনাল পজিশনে এবং সেই আলোচনাটাও তো ছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের আলোচনাটাও ছিল। এইটা একটা খুবই ভুল জিনিস বলা হচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হলে ওটা তো পার্লামেন্টারি সিস্টেমই থাকে না। বলা হচ্ছে যে যেহেতু অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট করে ফেলে, এই জন্যে প্রধানমন্ত্রীকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দিতে হবে তারা, এখানে একটা ব্যালেন্স থাকতে হবে এবং সেই ব্যালেন্সের জায়গাতে রাষ্ট্রপতিকে দেওয়া হবে। সেই জন্যই ধরেন যে আগে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সব ব্যাপারে সবগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তার চিফ, এমনকি সদস্যদের অনেকে উনি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী। এখন বলা হচ্ছে রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি তাদেরকে নিয়োগ দিতে পারবেন, অনেকগুলো জায়গায় চিহ্নিত করা আছে। সেইটা আমাদের মানে এই সংস্কার কমিশনের আলোচনায় একমত হওয়া গেছে। এইটা যখন পার্লামেন্টে পাশ হয়ে যাবে তখন এটা হয়ে গেলে উনি করবার মতো অনেক কিছু পাবেন। তখন আপনি রোলটা দেখতে পারবেন যে উনি গণতন্ত্র নির্মাণে কতখানি তার ব্যক্তিত্বের প্রয়োগের মাধ্যমে জিনিসটাকে একটা শেপ দিতে পারেন। জি, আবার আপনার কাছে আসবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, এই যে আলোচনাটা এলো যে রাষ্ট্রপতিকে আসলে দিন শেষে শুধু একটা আলংকারিক পদ কিনা, এই জায়গাটিতে আসলে পরিবর্তন আসাটা কতটা জরুরি? আমি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই যে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে আসলে আপনার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে, আমার সকল শ্রদ্ধেয় সহালোচক এবং যারা শুনছেন। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে ঠিক কথা বলতে এসেছি এবং এমন একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যেটা খুবই কঠিন উত্তর দেওয়া, আবার একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একজন শিক্ষক ছিলেন, তো আমি নিজে শিক্ষকতা পেশায় আছি, সেই জন্য অনেককেই ভাই বললেও আমি তাকে স্যার বলি, যেহেতু উনি শিক্ষক ছিলেন। এবং আমার সঙ্গে যতবার দেখা হয়েছে, যতভাবে দেখা হয়েছে, আমার খুব বেশি সুযোগ হয়েছে সেটা বলবো না, কিন্তু মান্না ভাই যেটা বলেছেন যে একজন সজ্জন ব্যক্তি, অভিভাবক সুলভ আচরণ এবং পরামর্শমূলক আচরণ সব পেয়েছে। গণঅভ্যুত্থানের পর যখন উপাচার্য হয়েছিলাম, ফোনে কথা হয়েছিল পরের দিন, উনি বলেছিলেন যে দিস ইজ ইউর পার্সোনাল অ্যাচিভমেন্ট, ইউ ডোন্ট নিড টু বি পলিটিক্যাল। এক্স্যাক্টলি কথাটা বলছে। অনেক অনুষ্ঠানে ওনার সঙ্গে আলোচক হিসাবে ছিলাম, তিনি প্রধান অতিথি ছিলেন। সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি যে রাজনীতিবিদ হওয়ার পরেও একজন শিক্ষক রাজনীতিবিদ হলে তার মধ্যে যে প্রভাব থাকে সেটা সবসময় তার মধ্যে আমি পেয়েছি। আমাদেরকে দেখলেই উনি উদ্দেশ্য করেই হয়তো বলতেন যে শিক্ষকদের একটা নির্দিষ্ট সীমা এবং সেই সীমা লঙ্ঘন করা উচিত না, শিক্ষকরা পেশাজীবী এবং সেই জায়গায় থাকা উচিত। ফলে এরকম একজন মানসিকতার রাজনীতিবিদ, যিনি বহুগুণে গুণান্বিত, সজ্জন ব্যক্তি এবং শিষ্টাচার চর্চায় নিশ্চয়ই উদাহরণ দেওয়ার মতো একজন মানুষ, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। ফলে সকলের প্রত্যাশা অনেক বেশি তার কাছে। কিন্তু আমরা দেখেছি যে সকল দায়িত্বে প্রত্যেক ব্যক্তি সমান সফল হয় না। কেউ ভালো শিক্ষক কিন্তু ভালো রাজনীতিবিদ নয়, কেউ হয়তো ভালো বাবা কিন্তু ভালো শিক্ষক নয়। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম স্যারের এবার প্রমাণ করার বিষয় যে তিনি একজন ভালো শিক্ষক, ভালো রাজনীতিবিদ, একটি দলের অভিভাবকত্ব নিয়েছেন, অনেকগুলো দলকে একসঙ্গে করে আমাদের যেই
দীর্ঘ 16-17 বছর গণতন্ত্রহীনতার একটা পরিস্থিতি ছিল, তিনি ওই আন্দোলনটি নেতৃত্ব দিয়েছেন। ফলে সবাইকে নিয়ে চলার যে অভিজ্ঞতা, পুরো সেটা রাষ্ট্রের অভিভাবক হয়ে ওঠা, সেই ব্যাকগ্রাউন্ডটা ওনার আছে। কিন্তু ওই ডিউটিটা ডিসেমিনেট করার একটা ব্যাপার আছে। যতক্ষণ না তিনি শুরু করছেন, আগে থেকেই বলাটা আসলে এটা তো সম্ভব নয়। তবে প্রত্যাশা যেটা, সেটা আমরা বলতে পারি। আমার ধারণা তিনি যখন শিক্ষককে বলেন যে শিক্ষকতার একটা নির্দিষ্ট সীমা আছে, অবশ্যই রাজনৈতিক একটা আদর্শে বিশ্বাস মানুষের থাকে, নাগরিকদের ভোট দেওয়ার অধিকার থাকে, এই ধরনের কথা যিনি বলেন, তিনি আসলে দলমতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি মানুষকেই দেশের নাগরিক হিসাবে ভাবার একটা মানসিকতা বহন করেন। এবং সেটা যদি করা যায়, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, 1,500 ছাত্র জনতার যে রক্ত, 30,000 আহত এখনও আছে, হাসপাতালে অনেকেই আছে, তাদের একটা প্রত্যাশা কিন্তু আছে। আমরা অনেকগুলো জায়গায় প্রত্যাশা পূরণের জায়গায় আসলে প্রশ্নবিদ্ধ আছি, কিছু কিছু জায়গায় সফল হলেও। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার মহামান্য রাষ্ট্রপতি, উনি ইলেক্ট, যেটা একটু আগে আমাদের রিপন ভাই বললেন যে এখনো ফর্মালিটি শেষ হয়নি, আমরা রাষ্ট্রপতি না বলে প্রেসিডেন্ট ইলেক্টেড। তো আমরা প্রত্যাশা করি তিনি কোনো দলের নয় বা কোনো জেলার নয়, কোনো ধর্ম বর্ণের নয়, তিনি সকলের হয়ে উঠবেন। এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যেই দর্শন তিনি চর্চা করেন এবং তার দল যেটা করে, সেখানে একটা ইনক্লুসিভ পলিসি আছে, প্রত্যেকেই সমান গুরুত্ব দেওয়া, নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া। এই আদর্শটি তিনি যেহেতু লালন করে আসছেন, ফলে রাষ্ট্রপতি হিসাবে তার চাইতে ভালো আর কে ভূমিকা রাখবে, প্রত্যাশা তো করাই যায়। আমরা সেটাই প্রত্যাশা রাখি। সাবেক সচিব রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যে কথাটা বলছিলাম এবং যে কথাটা বলা হয় যে আমাদের দেশে আসলে রাষ্ট্রপতি ওলি আহমেদ নিজেও যেটি বলছিলেন যে আসলে দিন শেষে মাজার জিয়ারত, মসজিদে নামাজ পড়া ছাড়া আসলে স্বাধীনভাবে তিনি কিছু করতে পারেন কিনা, এই জায়গাটিতে আসলে একটু ভারসাম্য আনা দরকার কিনা। এবং আপনার কাছে একই প্রশ্ন রাখবো যে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমিও আমার দুজন শ্রদ্ধেয় আজকের প্যানেলিস্ট যেটা বললেন, ওনাদের সাথে কণ্ঠ মিলিয়ে আমি অভিনন্দন জানাই আজকে নির্বাচিত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতি কালকে থেকে। তো এবং ওনার সাফল্য কামনা করি, কারণ তিনি তো দায়িত্ব পালন করবেন। আপনি যে প্রসঙ্গটা করলেন, রাষ্ট্রপতির এখনকার সাংবিধানিক কাঠামোতে বিশেষ কোনো বলতে পারেন আপনি যে রাজনৈতিক ভূমিকা নাই, কিন্তু ওনার কিন্তু কূটনৈতিক ভূমিকা আছে, একটা নৈতিক ভূমিকাও আছে, যেটা সংবিধানেরও বাইরে, মানে প্রত্যাশার, মানুষের প্রত্যাশা। উনি কিন্তু, আমি যেটা বললাম যে উনি পৃথিবীর বিভিন্ন দেশে যারা রাষ্ট্রদূত হয়ে যান, তাদের চিঠি যেটা উনি পাঠান, ওনার প্রতিনিধি হিসেবে কিন্তু বাইরে আমরা যাই। এবং বাইরে থেকে যারা বিদেশিরা আসেন বাংলাদেশে, তাদের দেশে প্রতিনিধিত্ব করতে, সেটাও কিন্তু তিনিই গ্রহণ করেন রাষ্ট্রপতি, ক্রেডেনশিয়ালসটা। এবং এখানে কিন্তু বাইরের পৃথিবীতে আমাদের ভাবমূর্তির কেমন রাষ্ট্রপতি, তার বিজ্ঞতা, তার আচরণ, তার চিন্তাভাবনা, পরিচ্ছন্নতা, এগুলো কিন্তু তারা অবজার্ভ করেন। কাজেই আমাদের ভাবমূর্তিগত দিক থেকে বাইরের পৃথিবীতে রাষ্ট্রপতির একটা ভূমিকা কিন্তু আছে, যদিও এটা অত বাইরে স্পষ্ট নয়, কিন্তু এই ভূমিকাটা তিনি পালন করেন। আর আরেকটা ভূমিকা আমাদের জন্য যেটা বলছিলাম, যে আমাদের সংবিধানে যা লেখা আছে তার বাইরেও মানুষের প্রত্যাশার জগতে আরেকটা যেটা হচ্ছে, রাষ্ট্রপতিকে সকলেই একজন বলবো যে নীতি ধারক হিসাবে দেখতে চান। এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু আমরা যেটা দেখি, কিছু কিছু মুহূর্তে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আসে। তো সেই জায়গাতেও আমার ধারণা আগামী নির্বাচন যখন হবে, তখন তিনিও কিন্তু, যদি অন্তর্বর্তী সরকারের যে কাঠামোটা এখন তৈরি হয়ে আছে সেটা যদি সারভাইভ করে, কার্যকরীভাবে চলে, তাহলে তখন কিন্তু তিনি বাংলাদেশকে ওই সময়টার জন্য নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ পাবেন। এবং সেটা কিন্তু অনেক সময় ডিফাইনিং রোল প্লে করে। তো কাজেই, এবং সেটা সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন, এবং বাংলাদেশের এই সর্বোচ্চ প্রতিষ্ঠানটার প্রতি মানুষের যে নৈতিক প্রত্যাশা,
সেই জায়গাটা কিন্তু তিনি প্রতিনিধিত্ব করবেন। তো কাজেই আমি আশা করতে চাই, যেটা মান্না ভাই বললেন, আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন, খুবই সজ্জন মানুষ। আমি তো রাজনীতির লোক না, কিন্তু আমি 23 সালে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা কিভাবে ন্যাশনাল কনসেনসাসের দিকে যাওয়া যায় এ নিয়ে আমরা একটা প্রকল্প করেছিলাম 2023 সালে। তখন আমি ওনার কাছে গিয়েছিলাম এবং তখন খুব অল্প সময় উনি ওনার কাছ থেকে যেটুকু সহযোগিতা পেয়েছি, তিনি আমাকে কোনো আর কিছু জিজ্ঞেস করেন, আমাকে চেনেন সেই হিসাবে। তিনি বলছে আপনারা করছেন, কাজটা ভালো হবে, এটা আমি বিশ্বাস রাখি। অ্যান্ড হি এক্সটেন্ডেড ফুল সাপোর্ট। তো কাজেই অত্যন্ত সজ্জন মানুষ এবং মানুষের প্রতি ভালোবাসা যদি বলেন, শিষ্টাচার যদি বলেন, এই মুহূর্তের চেয়ে বেশি ভালো কাউকে আমরা হয়তো পেতাম কিনা আমি জানি না। তবে সব মিলিয়ে বলবো যে আজকের আমরা একটা আমাদের বর্তমান রাজনৈতিক বিবর্তনের একটা ধাপ অতিক্রম করলাম এবং আশা করি ভবিষ্যতে এই প্রাতিষ্ঠানিক যে ধারাবাহিকতা এটা শান্তিপূর্ণভাবে আবর্তিত হতে থাকবে এবং তিনি যেহেতু মহামান্য রাষ্ট্রপতি হবেন কালকে থেকে, তার হাত ধরে এটা সফলতার দিকে এগিয়ে যাক, বাংলাদেশ গণতান্ত্রিকভাবে সামনের দিকে এগিয়ে যাক। মানুষ যে প্রত্যাশায় 24 উত্তর বাস্তবতা এখন আমরা বাস করছি, সেই প্রত্যাশাটা পূরণ হোক। কারণ এই প্রত্যাশাটা কিন্তু এখনও সমাজে অনুরণন ঘটছে। মানুষ কিন্তু সেই প্রত্যাশাটা এখনও অপেক্ষায় আছে, তারা চাচ্ছে সেই প্রত্যাশা বাস্তবায়িত হোক। কাজেই আমার ধারণা তিনি হয়তো সেই প্রত্যাশার ধারক হিসেবে আগামী দিনে আমাদের সামনে হাজির থাকবেন। আমরা সেই প্রত্যাশা রাখি। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে মন্তব্য জানতে চাইব বিরোধী দলের দুটি মন্তব্যের। এই যে নাহিদ ইসলাম বলছেন যে মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার পুরনো ফ্যাসিবাদী পন্থাতেই এই নির্বাচন করলো, আর যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ওলি আহমদ, তিনি বলছেন যে এই কথাটা মাঝে এলো যে এখানে গণতন্ত্র আসলে নিয়ন্ত্রিত এবং রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই এবং দিন শেষে আসলে রাষ্ট্রপতি কিছু করার থাকে না। দুটো মন্তব্য। যারাই মন্তব্য করেছেন তাদের তো মনে রাখতে হবে যে দেশটা কি সংসদীয় গণতন্ত্রে চলছে, গভর্নমেন্টের হেড কে প্রাইম মিনিস্টার। তো ভারতের একজন রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু, তিনি কি করেন? এইগুলো মানে আমি খুবই দুঃখিত। আপনি বসবাস করছেন একটা সংসদীয় গণতন্ত্রে, আপনি প্রত্যাশা করছেন ফ্রান্সের মতো, আপনি ওখানে ফ্রান্সের প্রেসিডেন্ট কিভাবে মানে এক্সিকিউটিভ হেড হিসেবে রোল প্লে করবেন, এটা তো আপনার আশা করা উচিত না। এই আমাদের দেশের সংবিধান খুব ক্যাটেগরিক্যালি রাষ্ট্রপতির দায়িত্ব, কর্তব্য, সীমা সব কিছু ঠিক করে দিয়েছে। এর বাইরে তো রাষ্ট্রপতির অন্যভাবে কোনো অ্যাক্ট করার কোনো সুযোগ নাই। মানে খুব একটা বড় ধরনের আশাবাদ ব্যক্ত করব কেন? তার তো কিছু রুটিন ওয়ার্ক আছে এবং সংবিধান একেবারে সংবিধান ডিফাইন করা, সেটি তো হওয়া উচিত। তো এই যে একটা শব্দ ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিবাদী কায়দায়, আমাদের নেতা তারেক রহমান গত পরশুদিন 18ই আগস্ট খুব সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে আর কখনই ফ্যাসিবাদ ফেরত আসবে না। ফ্যাসিবাদ হচ্ছে একটা ধারণা, ফ্যাসিবাদ হচ্ছে আচরণ, ফ্যাসিবাদ হচ্ছে একটা ফেনোমেনা। তো এই ফেনোমেনাটা যদি কোনো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যদি ধারণ না করে, ওই চরিত্রের যদি রূপ পরিগ্রহণ না করে, তাহলে ফ্যাসিবাদটা কোথায় আসবে? ফ্যাসিবাদের প্রশ্ন আসবে কি করে? আপনি কি দেখেছেন কয়েকদিন আগে যখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে যখন একটু বিবাদ হলো, আলিয়া মাদ্রাসার ছেলেরা রাস্তা ব্লক করলো, তো সেখানে একটা ব্লকের একটা আলিয়ার মাদ্রাসার ছেলে যেভাবে প্রধানমন্ত্রীকে মানে গালাগাল করছিলেন, ওটা তো কোনো রাজনীতির ভাষা না। পুলিশ খুব নীরব ভূমিকায় দাঁড়িয়েছিল। অফকোর্স পুলিশ লাঠিপেটা করেনি, কিন্তু এই দেশে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করায়, নোংরা সমালোচনা করা যায়, তারপরেও তার গায়ে পুলিশ বেতের বাড়ি দেয় না, তাকে কাস্টডিতে নিয়ে যায় না, ধরে বেঁধে আপনার মানে প্রিজন ভ্যানে উঠায় না। এর চেয়ে আপনি আর ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আর কোথায় দেখবেন? এটাকে আপনি ভারতে চিন্তা করতে পারেন। ওই যে ভারতে তো স্টুডেন্টরা একটা বিক্ষোভ করেছে, প্রথমে তো ইনিশিয়ালি এটার উপর তো জুলুম নির্যাতন তো ছিল, হোয়াট এভার। মানে আমাদের সমস্যাটা হচ্ছে কি, আপনি প্র্যাকটিস করবেন সংসদীয় গণতন্ত্র, মানে সংসদ সব কিছুর আলোচনা কেন্দ্রবিন্দু হবে, আপনি ভাববেন, বলবেন, আবার আপনি এক্সপেক্ট করবেন যে প্রেসিডেন্ট অনেক পাওয়ারফুল হবে। এটা কি করে সম্ভব? তাহলে ঠিক আছে, রাষ্ট্রপতি ব্যবস্থা যদি ফেরত যাওয়ার যদি কোনো প্রস্তাবনা থাকে, তাহলে পার্লামেন্টে বিল আনেন।
এবং সেটা তো আপনার নির্বাচনী এজেন্ডাও ছিল না, আলোচনাও ছিল না, তাই না? তো এগুলো এগুলো কেন এই সমস্ত বাকওয়াস কথাবার্তা কেন? 70 অনুচ্ছেদের সংশোধন নিয়ে আপনারা বলছেন, এই জায়গাটিতে আসলে 70 আমি আপনার বলি 70 অনুচ্ছেদ, এটা আমি আজকে আরেকটা আলোচনায় বলেছি, সেটা হচ্ছে যে 70 অনুচ্ছেদের বিষয়টি সম্পর্কে আমি তো জানতাম না, জানিও না। তো জাতীয় পার্টির একজন মানে জাতীয় পার্টির জেনারেল সেক্রেটারি, সেটা আলোচনা ছিল, সে বলল যে ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে তিনি 70 অনুচ্ছেদের ব্যাকগ্রাউন্ড নিয়ে নাকি তিনি আলোচনা করেছিলেন। তখন কামাল হোসেন সাহেব বলেছেন যে শেখ মুজিবুর রহমান নাকি যখন এটা কনস্টিটিউশন ফ্রেমের প্রশ্ন আসে তখন তিনি বলেছেন যে এইরকম একটা ব্যবস্থা রাখতে হবে যেটা পরবর্তী দলের সিদ্ধান্তে বাইরে যেতে না পারে। হ্যাঁ, উনি নাকি তার অভিজ্ঞতা থেকে বলেছেন আপনার ব্রিটিশ আমলে যখন বাংলাদেশের মানে ইন্ডিয়ার নানান লোকজনরা যখন মানে ওখানকার আইনসভার সদস্য, তখন তো আইনসভার সদস্য ছিল, ব্রিটিশ শাসিত রাষ্ট্রেও ছিল, তো তখন নাকি হর্স ট্রেডিং হতো। তো ওটা ঠেকানোর জন্য নাকি শেখ সাহেব মানে তার ছাত্রাবস্থায় তিনি হোস্টেলে থেকে পাহারা দিতেন, এবং তিনি তার অভিজ্ঞতা বলেছেন যে এরকম পাহারা দিতে যে একজন মানে এমএলএ, তিনি বলেছেন যারে ভোট যেখানে দিতে বলো সেখানে দেবো, আগে টাকাটা নিতে দাও। জি, 70 অনুচ্ছেদ নিয়ে আসলে বিএনপি কি ভাবছে? আমি এটা 70 অনুচ্ছেদের একটা মানে ব্যাকগ্রাউন্ড বলছিলাম। তো শেখ মুজিবুর রহমান সাহেব নাকি হোস্টেলে থাকা অবস্থায় তিনি, তার দল তো মুসলিম লীগ ছিল, তো মুসলিম লীগের ছাত্রকর্মী হিসেবে তিনি পাহারা ঠাড়া নাকি দিতেন। তো একজন এমএলএ, বাঙালি এমএলএ, তিনি নাকি বলছেন যাচ্ছে ঠিক আছে যেখানে ভোট দিতে বলো সেখানে ভোট দেবো, অসুবিধা নাই, কিন্তু টাকাটাকে নিয়ে আসতে দাও। দ্যাট ওয়াজ দ্য স্পিরিট অ্যান্ড অ্যাটিটিউড। তো শেখ মুজিবুর রহমান তার ওই অভিজ্ঞতা থেকে কামাল হোসেন সাহেবদেরকে নাকি বলেছিলেন যে এরকম একটা ব্যবস্থা করে যাতে মোটামুটি টাইট টুইট থাকে, যাতে একদিন দৌড়াইতে না পারে। এটা খুব ভালো কথা। গল্পটা শোনার পর আমার মনে হলো যে আমরা ইন্ডিয়া, এটা মানে ইন্ডিয়াকে আমরা সাজেস্ট করতে পারি, ভাবতে পারি, ইন্ডিয়ান পলিটিশিয়ানরা ভাবতে পারে যে বাংলাদেশের 70 অনুচ্ছেদের এই যে রক্ষা কবচটা, এটা তারাও চিন্তা করে দেখতে পারে। কেন তাদের বিভিন্ন রাজ্যসভা নির্বাচনগুলোর পরে যেই ধরনের হর্স ট্রেডিং হয়, যে নোংরামিগুলো হয়, এই যে আমরা অতি সম্প্রতি মানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের মানে এমএলএদেরকে যেভাবে টানা হ্যাসরা করলো, যেভাবে তাদেরকে মানে আসামের একটা মানে অখ্যাত একটা রাজনৈতিক দল বা জোটের মধ্যে তাদেরকে যেতে হলো ইত্যাদি, ভয় ভীতি দিয়ে, মামলার ভয়, নানান ধরনের ভয়, লোভ প্রলোভন, নানান কিছু দিয়ে যে করা হয়। তো এটার একটা মানে ব্যাখ্যা তো আছেই, মানে মানে আর্টিকেল 70-র ব্যাপারে। তো আর্টিকেল 70 যদি আপনার খুব সংস্কৃত হয়ে যায়, তাতেও যে গণতন্ত্র খুব বিশুদ্ধ হবে তা না। কিন্তু আপনি ধরুন একটা পার্লামেন্টে একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি তার যে দলটি নির্বাচিত হয়েছেন সেই দলের কোনো পলিসি ইস্যুজে তিনি খুব মানে ক্রিটিক্যালি তিনি অনেক কথাবার্তা বললেন, এবং এটা তাদের পার্টির কলিগের এটা পছন্দ করলেন না। তো তাকে তো 4 বছর বা 5 বছর পর তাকে তো আবার নির্বাচন ফেস করতে হবে, দলের নমিনেশন তাকে পেতে হবে। তো দলের নমিনেশন পাওয়ার সময় তার এই কথাটা তো মনে থাকবে, ডু ইউ থিঙ্ক যে তার পার্টি এই ধরনের লোকজনকে নমিনেশন দেবে না। বাট ইন আমেরিকান সিস্টেম সেখানে একটা প্রাইমারি ইলেকশনের ব্যাপার, যেটা আমি বহুবার বলেছি, আপনার সত্য হয়তো বলেছি, আপনার নতুন দর্শকদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই, প্রেসিডেন্ট ক্লিন্টন বলেন, ওবামা বলেন, বা জর্জ বুশ, বা ইভেন কারেন্ট যে যিনি আছেন মিস্টার ট্রাম্প, এরা কোনো কালে কোনোদিন বলতে পারে নাই হেই আই মেড ইউ কংগ্রেসম্যান অর সিনেটর, কারণ ওখানে কেউ কাউকে সিনেটর কংগ্রেসম্যান বানিয়ে দেওয়া যায় না। তারা তাদের নিজেদের যোগ্যতা বলে তারা ক্যান্ডিডেচার ডিক্লেয়ার করে, তারপরে তাদের মানে পার্টির প্রাইমারিতে তারা ইলেক্টেড হন। প্রেসিডেন্ট যে মত এবং পথ পছন্দ করেন তার বাইরের লোকরাও একই দলের মধ্যে তারা নির্বাচিত হতে পারেন। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য এই সমস্ত যে দেশগুলোতে, এই দেশগুলোতে আপনার সেই সিস্টেমটা নাই। সুতরাং সমস্যাটা আর্টিকেল 70-তে না, আর্টিকেল 70-র চেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টিতে ডেমোক্রেসি কতটা চর্চা হচ্ছে, গণতন্ত্রের চর্চাটা জরুরি, সেটা জরুরি। জি, আবার আপনার কাছে আসবো। মাহমুদ রহমান মান্না, একটু প্রসঙ্গ বদল করতে চাই। বলছিলাম শুরুতে যে সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে একটু কথা বলতে চাই। সরকার যখন যাত্রা শুরু করে তখন 3টি মোটা থেকে অগ্রাধিকার ছিল, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং বিদ্যুৎ ও জ্বালানি। অনেক আলোচনা করা যায় এই 3টি যেই অগ্রাধিকার সরকার ঠিক করেছিল, এই 3টিতে অন্তত সরকারের 6 মাসের যদি পারফরমেন্স মূল্যায়ন করতে বলি, আসলে কি বলবেন? মূল্যায়ন আমাকে একটা খাতা দেখতে দেন 3টা সাবজেক্টের উপরে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ, জ্বালানি। হ্যাঁ, এর মধ্যে কোনোটাতেই সরকার পাশ করবে না আমার বিবেচনায়। মানে ধরেন জ্বালানির কথা যদি বলেন তাহলে তো এটা চলছে যে 3rd ডিভিশনের হচ্ছে তো খারাপ, এটা কিছুই হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমি আবার এটার জন্য দোষ দিচ্ছি না, আমি ফেল দিচ্ছি
তার মানে যে সরকারকে দায়ী করে কাঠ করে দাঁড় করাচ্ছি তা বলছি না, কিন্তু আমি মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে মূল্যায়ন করা দরকার। যেহেতু আপনি 3টা পার্টিকুলার জিনিস বলেছেন, সেই কারণে দ্রব্যমূল্যের ব্যাপার আমি মনে করি এখানে সরকারের বহু গাফিলতি আছে, বহু ভুল আছে। কিন্তু বিদ্যুৎ জ্বালানির ব্যাপারটা হচ্ছে এইখানে বেশিরভাগ জিনিসই সরকার ইনহেরিট করেছেন, মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কিন্তু এগুলোকে তাদের আগে ভিজুয়ালাইজ করে সেগুলো যে পরিকল্পনা করে তার বাস্তবায়ন করার জায়গা ছিল, সেটা তারা করতে পেরেছে, সেটা আমি মনে করি না। আর একটা হয় কি, ধরেন গভর্নেন্স মানে কেবল রুটিন ওয়ার্ক করা না, গভর্নেন্সের ভিশনও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি একটা ক্রাইসিস ফেস করবেন, আপনি বুঝতে পেরেছেন আমি পারিনি, তাহলে নেতা আপনি হবেন, কারণ আপনি তো দেশটাকে গাইড করবেন, সামনের দিকে নিয়ে যাবেন। বিদ্যুতের এই সংকটটা যে হতে পারে, গ্যাসের এই সংকটটা হতে পারে, রিনিউয়েবল এনার্জির এই সংকট হতে পারে, সব জিনিস আপনার নিজের ধারণার মধ্যে থাকা উচিত ছিল। সেটা থেকে যদি আপনি পাল্টা করে ব্যবস্থা করতে পারতেন, তাহলে হয়তো এত বড় ক্রাইসিসের মধ্যে পড়তেন না। তার চেয়ে বড় কথা কি, ধরেন প্রথম আমি গ্যাসে আসি, মানে এরকম আলাদা করে বলতে গেলে তো অনেক বেশি লম্বা সময় হয়ে যাবে, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। গ্যাসের ব্যাপারে এরকম একটা কথা এখন বাজারে চালু হয়েছে যে এই এলএনজি আমদানির জন্যে কিছু রাজনীতিবিদ কতগুলো কোম্পানিকে ঠিক করেছিল, কিন্তু সেই কোম্পানিকে দেয়া যায়নি, বা যে কোনো কারণে হোক সেটা কোয়ালিফাই করেনি। এই কারণে এখন যারা আছে তারা এই ফেইলিয়ারটা দিয়ে নিয়ে যাচ্ছে। এক্সেলারেট যে করছে সেটার কারণ হচ্ছে এরা কিন্তু মানে যে করে, সামিট যে করে, সেটা হচ্ছে ওই কোম্পানির একটা অফশুটের মতো। ওরা অনেকটা মানে ইন্ডেন্ডিং টাইপের করে, এরা যে এটা মানে তৈরি করেছে, এটা এদের ডিভাইসটা তৈরি করা সেভাবে করছে, সেরকম করে না। ফলে এখন যে ধরেন কয়েকদিনের জন্য চলবার পরে আবার বন্ধ হয়ে গেল, কি কারণ? আপনি চুক্তি যে করেছেন সেই চুক্তিগুলো নিয়ে পর্যন্ত অনেক কথাবার্তা আছে। আপনি যে জাহাজগুলো কিনেছেন, ধরেন 25 বছরের মেয়াদে একটা চুক্তি করেছেন, লোকে এখন বলছে যে এই 25 বছর পর্যন্ত জাহাজটা টিকে, কিন্তু তারই কোনো ঠিক নেই, তারপরে তো এটা চলবে না, এরকম বেলাগুলো কথা আছে। সেই জন্য আমি বলছি যে ধরেন 6 মাসের মধ্যেই গভর্নমেন্টকে আপনি এই জন্য বক্স দিতে পারবেন না এই সাবজেক্টের উপরে, কিন্তু 6 মাসের মধ্যেও গভর্নমেন্ট এই ব্যাপারে যে ভিজুয়ালাইজ করতে পেরেছেন সেটা আমার মনে হয় নাই। অথচ ক্রাইসিসটা অনেক বড়, যেটা আমাদের ন্যাশনাল এক্সিস্টেন্সের উপরে একটা আঘাত আনতে পারে। লাইকওয়াইজ ধরেন তখন আপনি ক্লোজ পিট করতে চেয়েছেন কয়লার জন্যে, এখন ওপেন পিট বলছেন, কোনটা রাইটে তো পাবলিক বুঝছে না, আমি নিজে বুঝি না। কিন্তু মানে তখন যে এতই লেখা আমি ওপেন পিটের এগেস্টে পড়েছি যে ধ্বংস হয়ে যাবে, সব ডিভাস্টেটেড একটা ব্যাপার হয়ে যাবে, এখন শুনছি যে না ওইটাই একমাত্র উপায়, তার সাথে পথ নেই, বিকজ আমরা ওইরকম করে তুলতে পারছি না, কয়লাতে পারলেন না। তারপরে সোলার নিয়ে আমি মনে করি সোলারটা আমি না বলি, কারণ আমি আর আসাদুজ্জামান রিপন একই সাথে একটা প্রোগ্রাম করেছিলাম, ওই প্রোগ্রামে উনি একটা সাজেশন দিয়েছিলেন। সাজেশনটারও আমার অবশ্য কিছু মানে ডেভেলপমেন্ট আছে আমার নিজের দিক থেকে, কিন্তু তোমার মনে করছে উনি বলবেন যে আজকেও গার্মেন্টস শিল্পের যারা মালিক আছেন তারা বলেছেন শুধুমাত্র গার্মেন্টসের ছাদগুলো যদি ব্যবহার করতে দেওয়া হতো এবং সব 1700 মেগাওয়াটের মতো তারা প্রডিউস করতে পারতেন। তো এই প্রপোজাল তো আজকেই যে দেওয়া হচ্ছে সেটা না, কিন্তু প্রপোজালটা আগে দিয়ে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট সেটা পিক আপ করতে পারলো না কেন? 6 মাসের যে গভর্নমেন্ট, যদি এই গভর্নমেন্টটাকে আমি খুব ডিপেন্ডেবল মনে করতাম, তাহলে 6 মাস আগে তারা কিছু এটা নিয়ে ভাবলো না কেন? তারা তো যেদিন মানে পাওয়ার নিয়েছে সেদিন না, তারা যখন থেকে আন্দোলন করে বিদ্যুৎ জ্বালানি এগুলোর উপরে আমরা কথাবার্তা বলেছি না, যখন আমরা বিরোধী দলে ছিলাম আন্দোলন করতাম, তখন থেকে তো আমরা জানি আমরা কোনো কিছু করি নাই। এইটা আপনার বায়ু চালিত যেটা হয় সেটার কথা বলেন, তারপরে আপনার কি বলে যে এই গ্যাস থেকে বলেন কিংবা আপনার সোলার বলেন, কোনো জায়গাতেই বিদ্যুতের সাকসেস নেই। আর দ্রব্যমূল্যের ব্যাপারটা হচ্ছে কি, এটা খুব লম্বা একটা ইকোনমিক টার্মের মতো পড়ে যাবে, কিন্তু আমি মনে করি দ্রব্যমূল্যের এত উঠতি পড়তি হচ্ছে যে এইখানে গভর্নমেন্টের কোনো রেগুলেশন কাজ করছে তা দেখছি না, বরঞ্চ এখন পর্যন্ত এইখানে সিন্ডিকেটগুলো যথেষ্ট পাওয়ারফুল এবং তাদের কথাবার্তার উপরে তাদের কথাবার্তায় ভরসা করতে হবে। তারা যদি বলে যেটা এরকম হবে তাহলে তাই হবে, ততবারই কন্ট্রোল তাদের মধ্যে আছে। মানে যেরকম আমাদের এখানে আছে না, আপনি ঢাকা মেডিকেল কলেজে একটা ভালো সার্ভিস দিতে চান, অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে চান, অ্যাম্বুলেন্স দিতে পারবেন না। অ্যাম্বুলেন্সের মধ্যে এত বড় একটা সিন্ডিকেট ব্যবস্থা চালু আছে যে আলাদা করে কোনো অ্যাম্বুলেন্সই সম্ভবত আপনি পাবেন না। এইরকম করে সিন্ডিকেট সব জায়গাতে আছে। পুরো বিষয়টা ভাঙবার জন্যে 6 মাস যথেষ্ট নয় আমি মনে করি, কিন্তু এমন কোনো সিমটম আমি দেখছি না যা দেখে মানুষ আশাবাদী হতে পারে যে হবে। ভিশনটা দেখছেন না, মানে এরাই বলছেন 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান হয়ে যাবে, 2 সপ্তাহ লাগবে, কিন্তু মাস হয়ে গেল তো প্রায়,
কোনো কিছুরই ক্রাইসিস আপনি মিটলো না, তাহলে এখন যাই বলছে সেটা বিশ্বাস করবে কেমন? এখন বলছেন আপনি এটা কাভার করতে 2 বছর সময় কমপক্ষে লাগবে, তাও আবার 4 মন্ত্রী 4 রকম বলছেন, কিন্তু কেউ 2 বছর বলছেন, কেউ 1.5 বছর বলছেন, কেউ 6 মাস বলছেন, কেউ হয়তো 1 বছর বলছেন। তো এরকম করে বলবার ফলে কারোর মধ্যে কোনো বিশ্বাস আসছে না। এই রকম পরিস্থিতিতে বেকারত্ব সমস্যার কোনো সমাধানের প্রশ্নই নাই, কোনো নতুন কর্মসংস্থান হবে না, বিকজ কোনো বিনিয়োগই হচ্ছে না। আপনি যদি কোনো জ্বালানি দিতে না পারেন, কোনো গুড গভর্নেন্স, উল্টো অনেক কারখানা বন্ধের খবর আসছে কিন্তু বেশি করে আছে। সেই জন্য আমি মনে করি যে এই সমস্ত কিছু মিলে 6 মাসের একটা জিনিস আপনাকে অবশ্যই পজিটিভ জিনিস বলতে হবে, সেটা হচ্ছে 6 মাসে যেটা আসাদুজ্জামান রিপোর্ট একটু আগে বলছিলেন, যে এই যে 6 মাসের মধ্যে যা ইচ্ছা তাই বলে প্রধানমন্ত্রীকে গালাগালি করলো আলিয়া মাদ্রাসার ছেলেরা, বা অন্যান্য জায়গাতে যে রেটে সমালোচনা হচ্ছে তার এগেনস্টে গভর্নমেন্ট কাউন্টার যে মেজারটা, যে অ্যাগ্রেসিভ মানে কণ্ঠরুদ্ধ করে দেওয়ার, ওইটা করছে না। তার জন্য যে শাস্তি দেবে সেটা না, একটা গণতান্ত্রিক পরিবেশ, অন্তত কথা বলার পরিবেশটা দেশের মধ্যে আছে। জি, আরেকটু পরে একটু খাতোয়ারি একটু আলোচনা করব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই যে গণতান্ত্রিক পরিবেশটা ফিরলো, কিন্তু স্বস্তি দিন শেষে নাগরিক স্বস্তি আসলে কতটা ফিরলো সেই জায়গায় যদি যাই, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, জ্বালানির সংকট গেল, এখন আবার গ্যাস সংকটে, তীব্র গ্যাস সংকটে দেশ ভুগছে। ওই যে গণতান্ত্রিক জায়গাটা নিশ্চিত হলো, গণতন্ত্রের পথটা, এই যে একটা স্বস্তির পরিবেশ, কিন্তু দিন শেষে নাগরিক স্বস্তির জায়গাটা কতটুকু মিলল? ধন্যবাদ আপনাকে। আপনাদের এই টেলিভিশনে 24-এর 5ই আগস্টের আগে যখন আসতাম, আমার ব্যক্তিগত মনের অবস্থা যা ছিল এখন পরিবর্তন হয়েছে। এখন একটু ট্রাফিক জ্যাম থাকলে খারাপ লাগবে, কিন্তু জীবনের ঝুঁকি আছে এরকম মনে হয় না। দিস ইজ এ সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন মাই ভিউ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি ই বুক একটা দিয়েছে 180 দিনের, দেখেছি। শুরুই করেছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা করে, ওনার শিষ্টাচার, ওনার নতুন পলিসি, মানুষের মন জয় করা। দেখলাম কিছু কিছু সার্ভে টিম বলছে যে প্রধানমন্ত্রীর উপর আস্থা 50% উপরে। প্রধানমন্ত্রীর উপর আস্থা 66%, কিন্তু সরকারের উপর আবার আস্থা মাত্র 54%। তাহলে 66 আর 54 দুটি 50%-এর উপরে, এটা একটা ভালো লক্ষণ। তবে একটু বেশি যেহেতু স্টিয়ারিং যার হাতে তার উপর, তাহলে স্বস্তির জায়গাটা তো নিশ্চয়ই একটু বাড়তি আছে। কিন্তু একই সঙ্গে আরেকটি বার্তা আছে যে এটা একজনের কাজ না, ইটস এ টিম ওয়ার্ক। আমি একটা বিশ্ববিদ্যালয়ে আছি, আমি যদি মনে করি যে আমি হারকিউলিস, আমি সব করে ফেলবো, বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক, ডিন বা অন্যান্য যারা যে দায়িত্ব পালন করবার কথা, অফিসার, কর্মকর্তা, কর্মচারী, সবাই মিলে কাজ না করলে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমি শুধু আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারি আর নিজের কাজটা করতে পারি। সেই বিবেচনায় আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ পথ চলার যে ইঙ্গিত, সেই বিবেচনায় এটা ইতিবাচক। কারণ খাদ্য মজুদে সেখানে দেখলাম প্রায় 24 লক্ষ টন খাদ্যশস্য মজুদ, যেটা ইতিহাসের রেকর্ড। এটা যে এখনই এই 6 মাসে হয়েছে তা না, হয়তোবা এ সময়ের পরিসংখ্যান এটা। ঠিক তেমনিভাবে জ্বালানি, বিদ্যুৎ এবং অন্যান্য যে সংকটগুলো তৈরি হয়েছে সেটাও 6 মাসের না। কিন্তু যেটা ভালো দিক সেটা হচ্ছে যে এটা থেকে উত্তরণের উপায় হিসাবে বর্জ্য থেকে যে জ্বালানি উৎপাদনের অঙ্গীকার, রুপটপ সৌর বিদ্যুৎ উৎপাদন, এই সবই খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দেখবার বিষয় আছে, যেটা মান্না ভাই বললেন, যে এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করার কতগুলো ধাপ থাকে এবং প্রত্যেকটি ধাপে যারা সম্পৃক্ত থাকে তাদের এক ধরনের অঙ্গীকার প্রয়োজন হয়। আমরা দেখেছি যে আমাদের দেশে আমরা যেভাবে সিদ্ধান্তগুলো নেই, 17th সেঞ্চুরি ব্রিটিশ ফিলসফার থমাস হবসের একটা বিষয় আছে। তিনি বললেন যে মানুষ বাই নেচার সেলফিশ, মোটর ড্রাইভ হচ্ছে আচরণের হচ্ছে সেলফ ইন্টারেস্ট। সেই জন্য উনি একটা সুভরিন পাওয়ারের কথা বলছেন, স্টেট, আইন শক্ত করে মানুষকে আটকানো। কিন্তু আইন করেও মানুষকে আটকানো যায় না, এটাও অনেকেই বলে, অনেক এথিসিস্ট। এটা কারণ হলো
আমরা দেখলাম যে এই যে আমাদের প্রবণতা, এই প্রবণতাটা শুধু অন্য মানুষ না, আমাদের সন্তানকেও বিপদে ফেলে। আমরা মূল্যবোধের অবক্ষয়ের কারণে 70 অনুচ্ছেদের প্রসঙ্গ উঠিয়েছিলেন। আমি ভাবছিলাম যে এটার উত্তর কি হতে পারে। একজন অভিভাবক যখন তার সন্তানকে সর্বস্ব খরচ করে প্রথম ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে চাকরি পাওয়ার সময় যখন বলে যে পুলিশ অথবা প্রশাসক হও, তখন এটা বুঝতে বাকি থাকে না যে এটার পেছনে উদ্দেশ্য কি, মানি অ্যান্ড পাওয়ার। তাহলে অরুর্জাত সন্তানকে যারা বিভ্রান্ত করে, সেরকম একটা সমাজে শিক্ষক যেখানে নৈতিকভাবে অঙ্গীকারাবদ্ধ নয়, শিক্ষক নিয়োগ অর্থের বিনিময়ে হয়, রাজনৈতিক বিবেচনায় হয়, উপাচার্যরা পালিয়ে যায়, সরকার প্রধান পালিয়ে যায়, এরকম একটা দেশে 70 অনুচ্ছেদ সেন্স এবং রিজন যেটা, এটা কাজ করবার উপযুক্ত হতে হবে। সো উই নিড টু স্টার্ট প্র্যাকটিস অফ ভার্চু অ্যান্ড দ্যাট ইজ টু বিকাম কন্ট্রাডিকশন ফ্রি। আপনি একটা মানুষ যখন তার বিবেক তাকে পরিচালিত করবে, তখন আইনের প্রয়োজন হয় না, কারণ আইনটার ভিত্তি হচ্ছে নৈতিকতা। একসময় স্লেভারি ল ছিল, এটা আউটলড হয়ে গেল না? এখন আপনি বাজারে গিয়ে যদি বলেন তরকারি কিনবো আর একজন স্লেভ কিনবো, আপনাকে হয় পাবনা না হলে জেলখানায় নিয়ে যাবে। কেন হয়েছে? কারণ আমরা জানি কেউ কারো চেয়ে উপরে নিচে না, সবাই সমান। রেশনালিটির এই মোরাল লোকাসটা সবার সমান। সেই জন্য মানুষের মধ্যে এই প্রিন্সিপালগুলো আসছে এবং এর ভিত্তিতে আইনগুলো তৈরি হয়েছে। কিন্তু চর্চার ক্ষেত্রে যেটা সংকট, সেটা হচ্ছে মানি এবং পাওয়ার কোনো না কোনোভাবে আমাদেরকে এত বেশি ডমিনেট করছে যে 70 অনুচ্ছেদ থেকে উত্তরণের উপায় হিসাবে মূল্যবোধের অবক্ষয় যেটা, সেটা প্রতিরোধ করে মূল্যবোধের প্র্যাকটিসে আসতে হবে। তখন আপনি 70 অনুচ্ছেদ থাকুক বা না থাকুক ইম্যাটেরিয়াল কিছু আসা যায় না। আমরা তো দেখেছি বেনজির মতিউরকে, মেরিটোক্রেসির কথা বলা হচ্ছে, কত বড় আন্দোলন হয়ে গেল, কোটা বিরোধী আন্দোলন। কিন্তু শুধু মেধা কি যথেষ্ট? এখন তো বেনজিরের যে অফিসে চাকরি করত, সেখানকার যে নৈশ প্রহরী, তিনি মনে করেন তার জীবনের মূল্য তার চাইতে অনেক বেশি। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সমাজের এই পারসেপশনটা তৈরি করতে হবে যে আমি যখন ক্ষমতায় থাকি, যখন সুযোগে থাকি, তখন আমি একরকম আচরণ করি, আর যখন আমি ক্ষমতায় যেতে চাই তখন অন্যভাবে অঙ্গীকার করি। এই বৈষম্যের জায়গাটা যতদিন দূর না হবে, শুধু 70 অনুচ্ছেদের উপস্থিতি অনুপস্থিতি কিছু আসে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারবে বলে মনে হয়। এম হুমায়ুন কবির, আপনার দৃষ্টিতে সরকারের 6 মাস, এবং একটু যদি এভাবে যাই যে নানা বিষয় তো আছে, এই যে পররাষ্ট্র নীতি বলি, এই যে নানা সমীকরণের কথা বলছিলাম, ভূ রাজনৈতিক নানা, সেই জায়গায় যে 6 মাসের পররাষ্ট্র নীতিটাকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। দুইটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। একটা প্রবণতা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে ধারায় পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিলেন, মোটা দাগে সেই ধারাটাই এই সরকার বজায় রাখছে, এটা লক্ষণীয়। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে কিছু এই সরকার এসে, যেহেতু অর্থনীতিকে চাঙ্গা করা খুব জরুরি প্রয়োজন, যেহেতু কর্মসংস্থানের একটা খুব জরুরি প্রয়োজন অনুভূত হচ্ছে, এবং সেক্ষেত্রে বিনিয়োগ এটা খুব জরুরি, তো সেই আলোকেই আমার কাছে মনে হয় যে সরকার বাইরে যারা আমার এখানে বিনিয়োগ করতে পারেন, কর্মসংস্থানে সহায়তা দিতে পারেন, সেই জায়গাগুলোতে সরকার সক্রিয় হয়েছে, এবং সেটা পররাষ্ট্রনীতির পরিচালনা ক্ষেত্র তার একটা প্রতিফলন আমরা দেখি। যেমন মালয়েশিয়া সফর যদি দেখেন, ওটাতে কিন্তু বিনিয়োগ, মানুষ, আমাদের যে জনশক্তি যায় ওখানে আটকে আছে, সেটাকে ছাড়াবার জন্য এবং সম্ভব হলে আর একটু বাড়াবার জন্য, এটা কিন্তু কর্মসংস্থানেরই একটা উদ্যোগ। এরপরে আরেকটা আছে যে আমরা এখানে আমাদের রফতানি পণ্য ডাইভার্সিফাই করতে চাই, তার জন্য টেকনোলজি, যেটা আমরা এখন ইদানিংকালে বলছি, বিভিন্ন ধরনের প্রযুক্তি, উন্নত প্রযুক্তি নিয়ে আসবার জন্য, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। চীনেও কিন্তু তাই, আপনার অর্থনীতিকে চাঙ্গা করাটাই প্রধান ছিল, এবং তার একেবারে মানে বলতে পারেন যে আপনি সবচেয়ে দামি প্রস্তাবটা দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং, যেটা বলছেন করিডোরের কথা, যেটা বলছেন আমাদের কানেক্টিভিটি চায়না, বাংলাদেশ, মিয়ানমারের মাধ্যমে।
তো এগুলো সবই, এগুলোকে আমি বলবো যে নূতন উদ্যোগের অংশ, কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু বাস্তবায়নের জন্য অনেক সময় দরকার, এবং এই জায়গাটাতে সরকারের 6 মাসেও আমার কাছে মনে হয় যে মূল্যায়ন যথেষ্ট পরিমাণে করা যাবে কি না জানি না, কিন্তু এই ক্ষেত্রে আমি প্রস্তুতিটা কেমন? প্রস্তুতিটার জায়গাটাই আমার একটুখানি সন্দেহ হয়। তার কারণ হচ্ছে যে আমরা তো কোনো কাঠামোগত সংস্কারের দিকে যাইনি, তো আমরা রুটিন, যেটা মান্না ভাই ইঙ্গিত করছিল, আমরা রুটিন কাজ চালিয়ে যাচ্ছি। এই সরকারটা রুটিন সরকারের সরকার না, কিন্তু এর কাছে কিন্তু এটা অনেক প্রত্যাশার উপর দাঁড়ানো একটা সরকার, এবং সেখানে খানিকটা আপনাকে আমি বলবো যে এই রুটিনের বাইরে গিয়ে কাজ করতে হবে। তো সেই জায়গাতেই কিছু জিনিস নিয়ে প্রশ্ন উঠছে, এবং আমার যেটা আশঙ্কা হচ্ছে এই রুটিন কাঠামো দিয়ে আপনি যে নূতন পররাষ্ট্রনীতি, যেটাকে বাংলাদেশ ফার্স্ট বলে আমরা বলছি, এই পররাষ্ট্রনীতি চালাতে গেলে যে অভ্যন্তরীণ শক্তি এবং কাঠামো আপনার দরকার, যে গতি দরকার, সেই জায়গাটায় কিন্তু আমার মনে হয় যে কাজ আরও অনেক বেশি করা প্রয়োজন। 6 মাসে এই বিষয়ে আমরা খুব একটা বড় জিনিস দেখেছি বলে আমি মনে করতে পারছি না, কিন্তু উদ্যোগগুলো আছে। এখন প্রশ্ন হলো যে এই উদ্যোগগুলো বাস্তবে রূপায়ণ বা বাস্তবায়ন করতে গেলে আপনার কাঠামোগত পরিবর্তনটা বোধহয় প্রয়োজন। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে অনেক প্রত্যাশার উপর দাঁড়িয়ে এই সরকার, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি মন্তব্য, 6 মাসের মূল্যায়ন, এক বাক্যে তার 6 মাসের মূল্যায়ন হচ্ছে এরকম যে আরও সদিচ্ছা লাগবে, আরও সক্ষমতা লাগবে এবং আরও সমন্বয় দরকার, এবং সরকার এটা উপলব্ধি করবে বলে তার প্রত্যাশা, এবং তিনি বলছেন তিনি এ দিতে চাইছেন কিন্তু বির দিকে টানছে। আর মোহাম্মদ মান্নার মন্তব্য তো ছিল যে আসলে শুধু আপনি আপনার সরকারের বা বিএনপি সরকারের এই 6 মাস আপনি কীভাবে মূল্যায়ন করেন, যে মন্তব্যগুলো বললাম? আমরা দেখুন, মান্না ভাইয়ের পার্সপেক্টিভ থেকে যে কথাগুলো বলেছেন, তিনি তো আমাদের জোটসঙ্গী, তো একটু সতর্ক তো বেশি থাকবেন, খুবই স্বাভাবিক সেটা। আর প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্যের উদাহরণ আপনি টেনেছেন, তার বক্তব্যকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার যে আমাদের গভর্নমেন্ট যখন পাওয়ারে আসলো তখন কিন্তু অনেকগুলো অনভিপ্রেত পরিস্থিতির কথা আমাদের মাথায় ছিল না, এবং এটা থাকার কথাও না। এর মধ্য দিয়ে যে একটা হরমুজ স্ট্রেইটে একটা ঝামেলা পাকবে, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, এটা আরও এক্সকেলেট করবে, এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ছিল না, এবং এটা আমরা উত্তরাধিকারের সূত্রে পেলাম, একেবারে আচমকাই পেলাম। এর মধ্যে 52,000 কোটি টাকা আপনার এই তথাকথিত আপনার পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল, এগুলোর নামে 52,000 কোটি টাকা লোপাট হয়ে গেল। ব্যাংকগুলো শেষ, তাই তো? এগুলো তো আমরা জানি, একজন একটা সোজা কথা, একটা টোটাল একটা ভঙ্গুর অবস্থা আমরা পেলাম। এখন ভঙ্গুর অবস্থা পেলাম, এই কথা আমি কতদিন বলবো? 6 মাস, 8 মাস, 9 মাস বলবো? তো আলটিমেটলি আমার দায়িত্ব তো রিবিল্ড করা, রিপেয়ার করা এবং অ্যাডভান্স করা। আমি রিপেয়ার করব, রিবিল্ড করব এবং অ্যাডভান্স করব। এই গভর্নমেন্টের, এই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের উপর মানুষের প্রত্যাশা এটাই, যে গভর্নমেন্ট যা পরিস্থিতি ছিল সেটাকে রিপেয়ার করবে, রিবিল্ড করবে, তারপর অ্যাডভান্স করবে। এখন এবং এটা করার জন্য যেটা প্রধানত যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে যে জ্বালানি নিরাপত্তা, যেটা আমরা ভীষণভাবে আমরা হচ্ছে মান্না ভাইয়ের ভাষায় এটা উনি আমাদেরকে ফেলমার্কও দিতে চাচ্ছেন না, এরকম একটা ব্যাপার আর কি, 33% নাম্বারে উনি দিতে চাচ্ছেন না। ইয়েস, আপনার জ্বালানি, একটা দেশের জ্বালানি, বিদ্যুৎ, এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার ইনভেস্টমেন্ট আনার জন্য শুধু বাইরে ইনভেস্টমেন্ট করেন, লোকাল কলকারখানাগুলো সচল রাখার জন্য তো লাগবে। আচ্ছা, ডোমেস্টিক কাজের জন্য লাগবে। আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট। আইনের শাসন আমরা উত্তরাধিকার সূত্রে একটা ফ্রাজাইল একটা ল এনফোর্সিং এজেন্সি বা এই এদের এই মেম্বারগুলোকে পেলাম, যারা একটা ট্রমার মধ্যে গিয়েছে এবং ঘুষ, দুর্নীতি, অপকর্মের মধ্যে লিপ্ত থেকে বেনজির টাইপের লোকজনের নেতৃত্বে এই সমস্ত প্রতিষ্ঠান থাকার কারণে এটার প্রতিষ্ঠান ছিল না। এরপরে পাবলিক র্যাতের মধ্যে পড়লো, তারপরে এটা এখন ড্রেস বদলে দেওয়া হয়েছে বটে, বাট আবার ঘুষ ঘাসটা ঠিক মতোই চলছে, অভ্যাসটা বদলায় নাই। পোশাকটা বদলেছে কিন্তু অভ্যাসটা বদলায় নাই, কিন্তু এখন আবার এক কাইন্ড অফ ইনার্শিয়ার মধ্যেও আছে। তারা কোনো ওই যে বললাম যে প্রধানমন্ত্রীকে গালমন্দ করছে, প্রতিবন্ধীর মতো দাঁড়িয়ে আছে, নীরব দর্শকের। হ্যাঁ, এখন এটা একটা বড় সমস্যা, এবং এটা যে খুব সহসাই ইমপ্রুভ করবে আমি এক্সপেক্ট করি না, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। এই পুলিশ খুব সহসা ঘুরে দাঁড়াবে আমি মনে করি না। তবে পুলিশকে ঘুরে দাঁড়ানোর জন্য সমস্ত মেকানিজম আপনাকে বের করতে হবে। কেন?
রাষ্ট্রের তো পুলিশ লাগবে, পুলিশকে আপনি খালি গালাগাল করবেন, ওকে ওর মোরালটা ব্রেকডাউন করে দেবেন, হ্যাঁ, এটা তো চলবে না। রাষ্ট্রের তো পুলিশ লাগবেই। তাহলে আমার একটা শক্তিশালী পুলিশ লাগবে, আমার একটা মোরাল পুলিশ লাগবে, পুলিশকে আমার রেসপেক্ট করবে, এই জাতীয় প্রতিষ্ঠান আমাকে ডেভেলপ করতে হবে। ফাইনালি আমার আরও যেটা দরকার সেটা একটা স্ট্যাবিলিটি, বিনিয়োগের জন্য, সমাজের শান্তি শৃঙ্খলার জন্য স্ট্যাবিলিটি ইজ ভেরি এসেনশিয়াল। স্ট্যাবিলিটির জন্য আপনার ওই যে জ্বালানির জন্য এখন মানুষ হাহাকার করছে, বিরক্ত হচ্ছে, তো আপনার মানে আইনের শাসন তো হ্যান্ডস আপ অবস্থার মধ্যে আছে। তারপর আপনার তাহলে এগুলোর সাপেক্ষ স্থিতিশীলতা একটা বড় ব্যাপার, এইখানে আমাকে নজর দিতে হবে। এই তিনটা জিনিস উপরে, তিনটা জিনিস যদি আমি শিওর করতে পারি, তাহলে আমি গুড গভর্নেন্স ডেলিভারি করতে পারবো। এইটা গুড গভর্নেন্স হচ্ছে আমার এই জিনিসগুলো জরুরি। এই চারটা জিনিস যখন চলে আসবে, তখন আপনার বিনিয়োগের জন্য আপনাকে টেন্ডার দেওয়ার দরকার পড়বে না। ওরা মনে করবে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুশাসন আছে, স্থিতিশীলতা আছে, আইনের শাসন আছে, এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আছে। মান্না ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মান্না ভাই পয়েন্টটা আমার উপরে ছেড়ে দিয়েছেন আলাপ করার জন্য। আমি মান্না ভাইয়ের সাথে একটু শোতে ছিলাম, মান্না ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে সুযোগ দিয়ে মানে কথাটা বলার জন্য, আমার আইডিয়াটা প্রকাশ করার জন্য তিনি বলেছেন। আমি মান্না ভাইকে যেটা, ইনফ্যাক্ট এটা আমারও আইডিয়া না, আমি পড়ে যেটা পেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক আরও বছর তিনি আগে তারা স্টাডি করে তারা বলেছে শুধু ঢাকা শহরে গার্মেন্টস একটা বিচ্ছিন্ন কথা, বলেছে 700 মেগাওয়াট বা 800 মেগাওয়াট শুধু গার্মেন্টস রূপী হতে পারে, ক্যান্টনমেন্টের মধ্যে হতে পারে, সরকারি বিল্ডিংগুলোতে হতো, সচিবালয় হতে তো পারে, বাট আমি বলতে এন্টায়ার ঢাকা সিটি। এরপর আমি চিটাগাংয়ের কথা বলবো, এন্টায়ার ঢাকা সিটি আপনি জাস্ট ইমাজিন করেন, আপনার ইন্টারনেট একটু আমাকে বলতে দেন, এটা তো কথার কথা, আমরা সোলার যেতে পারি বলে বলছি, কিন্তু আমি আউটলাইনটা দিতে চাই। আপনি চিন্তা করেন, আপনার ইন্টারনেট আছে, আপনার ডিশ লাইন আছে, তো আছে, তো আপনি তো কানেক্টেড, তাহলে তো আপনি এগুলো দেখতে পেতেন না। তাহলে আপনি ঢাকা শহরে প্রতিটি বাড়িতে গভর্নমেন্টকে অ্যাসার্ট করতে হবে, যেটা মান্না ভাই খুব চমৎকার করে বলছেন, অ্যাসারশনের মধ্যেও একটা মার্জিত রূপের কথা আমি আমাদের মানে প্রেসিডেন্ট ইলেক্ট, আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্টের তার ক্যারেক্টারিস্টিক্সটাকে বিশ্লেষণ করতে উনি বলেছেন। আমি বলতে চাই গভর্নমেন্টকে ঢাকা শহরের প্রতিটি বাড়িতে, সরকারি ভবন হোক, সেটা সেনানিবাস হোক, বিজিবি হোক, রাজারবাগ পুলিশ হোক, বাংলা ভিশনের ছাদ হোক, যেটা হোক না, কোনো ছাদ খালি থাকবে না। মিনিমাম 50% এরিয়া অফ দ্য রুফটপ, এটা আপনার কি করতে হবে, সোলার প্যানেল ইনস্টল করি। একটু বলতে দেন আমাকে, মিল্কভিটা আছে না, এই যে মিল্কভিটে দুধ খাই আমরা, এটা কি দুগ্ধ উৎপাদনকারীদের একটা সমবায় সমিতি? তারপর এটা তো প্যাকেটজাত হয়ে দোকানে দোকানে ঢুকছে। যারা প্রতিটি বাড়িতে যারা সোলার প্যানেল বসাবেন, তারা সোলার পাওয়ার প্রডিউসার। তো সোলার পাওয়ার প্রডিউসার ইন্ডিভিজুয়াল, আপনি হতে পারেন, মান্না ভাই হতে পারে, আমি হতে পারি, কবির ভাই হতে পারে, সবাই আমরা হতে পারি। এই সবাই কালেকটিভলি আমাদের এই বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে ট্রান্সমিটেড হবে। বিদ্যুৎ এমন একটা জিনিস, ওটা তো সরকার বাকিতে বিক্রি করে না, এটা ভীষণ চাহিদা। আমি যে আমার বিল্ডিংয়ে সোলার প্ল্যান্টটা বসাবো, হয়তো বলতে পারেন যে আপনি বসান, আমি বলবো ভাই টাকা পাবো কোথাও, আমার তো এখন এক্সট্রা 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করার কোনো নো, গভর্নমেন্ট একটা পলিসি করে দেবে সিম্পলি যে তোমার 1 টাকাও লাগবে না, ব্যাংক উইল ফাইন্যান্স ইট, 100% টাকা ব্যাংক দেবে। আপনি সোলার প্যানেল ফিক্স করবেন, সুপারভিশন করার জন্য কোম্পানি থাকবে, প্রাইভেট কোম্পানি ডেভেলপ করে দেবে, অনেক এমপ্লয়মেন্ট বাড়বে, ওটা মেনটেন্যান্সের জন্য বাড়বে, ন্যাশনাল গ্রিডে চলে যাবে, ন্যাশনাল গ্রিড থেকে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি বিভিন্ন জায়গায় যারা কনজিউমার তারা এটা কিনবে, প্রতি মাসে আবার বিদ্যুৎ বিল পরিশোধ ব্যাংকের টাকা পেয়ে যাবে, সরকারের একটি টাকা লাগবে না। কোনো IMF, ওয়ার্ল্ড ব্যাংক, কোনো এক্সিম ব্যাংকের 1 টাকা বিনিয়োগ আহ্বান করার দরকার। ইট ইজ দ্য পিপল, জাস্ট পিপলকে এম্পাওয়ারমেন্ট করেন, জনগণকে ক্ষমতায়িত করেন, জনগণ আপনার পাশে। জনগণ, এই বাংলার জনগণ, এরা আপনাকে 3 থেকে 4,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা দেবে। ইভেন এরপর আরেকটা ব্যবস্থা আছে যেটা অলরেডি ইন্ডিয়া প্র্যাকটিস করতেছে, সেটা হচ্ছে ব্যাটারি চালিত এক ধরনের স্টোরিং, মানে বিদ্যুৎটা রাত 1টা থেকে, যখন আমরা টকশো করছি এই টাইম থেকে রাত 4টা 4:30 পর্যন্ত অলমোস্ট আপনার 25% বিদ্যুৎ ইউটিলাইজ হয় না, কারণ ফ্যাক্টরি চলে না, বাসা বাড়ি থাকে না, অফিস আদালত চলে না, 25% বিদ্যুৎ জাস্ট ড্রেন আউট হয়ে যাচ্ছে। এটাকে আপনাকে ক্যাপচার করতে হবে, স্টোর করতে হবে, পরের দিন, এটা আমি নতুন কোনো কথা বলছি না, এটা ভারতে অলরেডি তারা 4টা ইউনিট করেছে, চায়নাতে প্রচুর আছে, একটু ব্যয় সাপেক্ষ, প্রতি বছর $4 বিলিয়ন আপনার ওই যে LNG কেনার থেকে একবারে $8 বিলিয়ন $12 বিলিয়ন দিয়ে একবারে 4টা ইউনিট করতে পারলে আমি প্রতিদিন যে বিদ্যুৎটা স্টোর করতে পারবো
পরের দিন যে সমস্ত জায়গায় আমি এখন লোডশেডিং করি সেই জায়গায় আমি আবার ট্রান্সমিট করতে পারবো। এই সংকটটা থেকে একটু আসছি, ছোট করে হাতে বেশি একদম ছোট সময় করে বলছি, এই ট্রান্সমিশন তো ফ্রি দিচ্ছি না আমি। যারা বিদ্যুৎ কনজিউম করবে তার বিদ্যুতের টাকা দেবে, তার মানে আলটিমেটলি আই এম গেটিং ব্যাক মানি, টাকা তো ফেরত পাচ্ছি। এখন যেটা দরকার, ইউ নিড এ প্ল্যান, আপনার একটা প্ল্যান লাগবে, এক্সিকিউট করতে হবে আর অ্যাসার্ট করতে হবে, দ্যাটস দ্য থিং। এবং এটা করার জন্য 2 বছর লাগবে না, নিজের পায়ে দাঁড়ানো যাবে, লোন করতে হবে না, ঋণগ্রস্ত জাতি হবে না, প্রতিটি মানুষের কাঁধের মধ্যে ঋণের বোঝা চাপবে না, এদেশের জনগণ তার নিজের বিদ্যুৎ নিজের উৎপাদন করতে পারবে। এবং এই দুটো পদ্ধতিতে এরপরে এটার সাথে চিটাগং যুক্ত হবে, অন্যান্য শহরগুলো যুক্ত হবে। আমরা কমপক্ষে 2 পদ্ধতিতে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারবো। এটার জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে যে ঝুঁকির মধ্যে পড়েছি, সুন্দরবনের কাছে বিদ্যুৎ প্ল্যান্ট বানিয়ে যে পরিবেশ ঝুঁকির মধ্যে পড়েছি, এত কিছু লাগবে না। জনগণের উপর আস্থা রাখেন, অ্যাসার্ট করেন, ইউ ক্যান প্রডিউস দ্য মানে পাওয়ার, এবং এই সমস্যার সমাধান করা যাবে লেস দেন 1 year, 1 বছর কম সময়ের মধ্যে। কিন্তু জনগণকে আশাটা দেন যে 1 বছরের মধ্যে অন্ধকারটা কেটে যাবে। জি, মাহমুদুর মান্নান, ডপলার রিসার্চ বাংলাদেশে যে একটি গবেষণা, যে জরিপের বিষয়টি, ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড এটি গবেষণা, এবং তাদের যে একটি গবেষণা, যেই গবেষণাটার কথাটা একটু আগে উঠছিল যে 66% মানুষ, দেশের 66% মানুষ প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্ট। এই যে 6 মাসের পারফরমেন্স। আমি আরেকটা গবেষণা দেখেছি 75% মানুষ, জি না 66%, সেটা পরবর্তী, আমি যেটা 75%, আর সরকারের প্রতি সন্তুষ্ট 54%, অর্থাৎ ব্যক্তি প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টিটা বেশি। এই জায়গায় অনেকেই বলতে চান যে এই যে ব্যক্তি প্রধানমন্ত্রীর যে কিছু কারিশমা আছে, তার একটা নতুনত্ব, তার একটা ভিন্নতা, সেই জায়গায় তার সাথে আসলে সরকার ঠিক মতো মার্চ করতে পারছে। তিনি যেটা বলছেন তার মন্ত্রিসভা সেই জিনিসটা ক্যারি করতে পারছে না, এই জায়গাটা দিয়ে যদি আমি এরকম মনে করি না। জি, আমি এরকম মনে করি না। মানে আমাদের দেশে হয় কি, এটা হিরো ওয়ার্শিপারদের দেশ, তো ফলে হিরো তো প্রাইম মিনিস্টার, বাকি মন্ত্রীরা কিন্তু কিছু না। সমস্ত ফোকাস প্রধানমন্ত্রীর উপরে পড়ে, এবং প্রধানমন্ত্রী যা করেন বা করেন না, যা করেন না সেটাও তিনি করেন বলে অন্য যেটা করছে সেটাকে অ্যাট্রিবিউট করা হয় তার প্রতি। এই মিলে একটা জিনিস দাঁড়ায়, তাতে আলাদা একটা ইমেজ দাঁড়ায়। আর হলো কি, ধরেন উনি একটা জায়গাতে ভিজিটে গেলেন, আস্তে আস্তে আপনি রিপোর্টও গেছেন, ওটা নিউজই হবে না, কিন্তু উনি যদিও একজন ইম্পর্টেন্ট নেতা বিএনপির, কিন্তু প্রধানমন্ত্রী যখন যাবেন তখন টোটাল ফোকাসটা তার উপরে পড়বে। এইটা দিয়ে মানুষ যেভাবে প্রভাবিত হবে সেটার রিফ্লেকশন হচ্ছে। এইটা জনপ্রিয়তার রিফ্লেকশন আমি এরকম করে মনে করছি না, কারণ যারা স্টাডিটা করে তারা ইয়েস তো ভেরি গুড জিজ্ঞেস করে, তো ওইটুকুর মধ্যেই থাকে, এটার অ্যানালিসিসের মধ্যে যায় না। আমি এটা মনে করি যে প্রধানমন্ত্রী, মানে ধরেন বডি যদি তার অনেকের কাছে খারাপ লাগতে পারে, প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত তার নামে সব নেগেটিভ ক্রিটিসিজম ছিল, রাতারাতি কি বদলে গেল? তবে এই 6 মাসের মধ্যে তিনি যে পরিশ্রমটা করছেন, এবং বিশেষ করে তার যে আচরণ, তার যে অ্যাটিচিউড, এগুলোর অনেকগুলো পজিটিভ দিক আছে যেটা অনেকে খেয়াল করে কিনা আমি বুঝি না। যেমন একটা জিনিস ধরেন যে উনি কাউকে গালাগালি করেন না, কাউকে নেগেটিভ সমালোচনা করেন না, এবং তার বাবা মা যেরকম রাজনীতি ভিলিফিকেশন করতেন ওইটা করেন না, ব্লেম করেন না। এবং তার পাশাপাশি আমি বলছি যে খুবই সিম্পল চলছেন, সবার সাথে মেশার চেষ্টা করছেন, প্রোটোকল ভেঙে যাওয়ার চেষ্টা করছেন। এগুলো আবার এমন নয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে বিব্রত করছেন, এই টোটাল জিনিসটা তার পক্ষে যাচ্ছে। সেই হিসেবে উনি ওভার দি গভর্নমেন্ট একটা এজ পাচ্ছেন। গভর্নমেন্টের এজ আমি অবশ্য পেপারে পড়েছি 46% বা 48%, আর তারটা হচ্ছে 52 আমি যে পত্রিকায় দেখলাম। তো ধরেন এটা তো ভ্যারিয়েট করতে পারে। আমি মনে করি এইটুকু ডিফারেন্স হতেই পারে যে উনি ওইটুকু বেশি পেয়েছেন, কিন্তু এইটা দিয়ে বলা যাবে না যে অন্যরা তার সাথে যেতে পারছেন না। বরঞ্চ এটাই সত্যি, সমস্ত গভর্নমেন্ট হোল হার্টেডলি তাকে সাপোর্ট করছে। আমি কাউকে ছোট বড় করছি না, না প্রধানমন্ত্রীকে ছোট করার চেষ্টা করছি, না যারা নেতা আছেন তাদেরকে অযথা বড় করবার চেষ্টা করছি। এর মধ্যেও নিশ্চয়ই কম বেশি আছে, সেগুলো আলাদা করে দেখার চেষ্টা করছি না। আমি একটা ইউনিট প্রধানমন্ত্রীকে দেখছি আর একটা গভর্নমেন্ট দেখছি। আমি মনে করি গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে, প্রধানমন্ত্রী যেটা করতে চাচ্ছেন, গভর্নমেন্ট সেটাকে পারলে সাপোর্ট করছে। হয়তো কোথাও কোথাও পারে না, সেটা তাদের যোগ্যতার দোষ। আর যেটা আপনি ইঙ্গিত করছেন সেটা যদি হয়, তাহলে আপনার পুরো গভর্নমেন্টের ডাইসেকশন করতে হবে। এই গভর্নমেন্টের ক্যাপাসিটি আসলে কত আছে, মন্ত্রীদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি কত। সেই জায়গায় যদি প্রশ্ন করে 6 মাস পর মন্ত্রিসভার রদবদল আসলে কি জরুরি কিনা এখন? আমি এরকম মনে করি যে এটা জরুরি,
কারণ এমন কোনো ক্রাইসিসে গভর্নমেন্ট পড়েনি, নতুন কোনো ইন্ডিকেটরও দেখা দেয়নি যে যেটা থেকে গভর্নমেন্ট মনে করবে যে না এই বদল করলে আমি এই জিনিস পাই। এটা অফকোর্স যারা রান করছে গভর্নমেন্ট তারা আরও ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি যদি এমনি দেখি, ধরেন যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হয়েছেন, আমি মনে করি মন্ত্রী হিসেবে উনি আরও বেশি ইয়ে দেখাতে পারতেন, কিন্তু আবার প্রেসিডেন্ট হয়েছেন বলে অখুশি না, ওইটারও একটা আলাদা ইমেজ বা পার্সোনালিটির যে গুণ আছে সেইটা দিয়ে উনি এটা বেশি কন্ট্রিবিউট করতেও পারেন। কিন্তু কিছু কিছু মন্ত্রীর ব্যাপারে হয়তো আবার অন্যরকম বলা যাবে, কিছু কিছু মন্ত্রীর ব্যাপারে তো অনেক কথাবার্তা উঠেছে, আবার কিছু কিছু মন্ত্রী সম্পর্কে ভালো বলেছে। সব মিলে আপনি কালেকটিভিটিতে চিন্তা করেন তাহলে আমি বলি যে একটা অ্যাভারেজ টাইপের একটা গভর্নমেন্ট আছে, নট পার এক্সেলেন্স এরকম নয়, নট অ্যাবভ অ্যাভারেজ এরকম নয়। এই গভর্নমেন্ট যতখানি পারছে ততখানি পর্যন্ত করছে। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো মন্ত্রী, কোনো কর্পোরেশন, কোনো অর্গানাইজেশন সেপারেটলি কোনো কারিশমা দেখাতে পারেনি। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আমরা 5 আগস্ট অর্থাৎ 2024 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে যেই নানা বাকবদল দেখছে, সেই জায়গায় একেবারে সবশেষ যেই জায়গাটিতে এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে, ভারত সফর নিয়ে বারবার আলোচনা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি আসলে সংকটের কেন্দ্রে কিনা। এই জায়গাটিতে যে ঢাকা দিল্লি সম্পর্কের যে নতুন সমীকরণ এবং প্রধানমন্ত্রীর ভারত সফরটাকে আপনি আসলে কীভাবে দেখেন? এই সফরটা হওয়া কতটা জরুরি? দেখুন, প্রধানমন্ত্রীর প্রথম যে সফর মালয়েশিয়া এবং চীন, তারপরের গন্তব্য কোনটি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি সামনে রেখে, সবার আগে বাংলাদেশ এটাকে সামনে রেখে কূটনীতিটা, হুমায়ুন ভাই আছেন এখানে, উনি আরো ভালো জানেন এগুলো। কূটনীতিটা হচ্ছে এক ধরনের কৌশল, যে অন্যকে সম্মত করা আমার সুবিধা দেখার জন্য। নিশ্চয়ই আমিও একটা কিছু বিনিময় করব। এনিমিটি কোনো কূটনীতি হতে পারে না, কারোর সঙ্গে আমার শত্রুতা, এটা কূটনীতি হতে পারে না। এটা হচ্ছে কূটনীতির ব্যর্থতা। ফলে আমি কোনো দেশকে চিহ্নিত করতে চাই না সম্পর্কের ক্ষেত্রে যে এই দেশের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, অন্য দেশের সঙ্গে সম্পর্ক থাকবে না। সবার আগে বাংলাদেশ মানে হচ্ছে আমার স্বার্থটা সংরক্ষণ করতে হবে, এবং অন্য দেশ এতটা মূর্খ অথবা উদাসীন নয় যে তার দেশের স্বার্থ সে দেখবে না। ফলে আমাদের এমন আমলাতান্ত্রিক সক্ষমতা তৈরি হওয়া উচিত, এমন রাজনৈতিক বিচক্ষণতা থাকা উচিত, এবং এমন নেতৃত্ব থাকা উচিত যারা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক বাস্তবতা বুঝে এবং সেটাকে ব্যবহার করে দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে। মেক্সিকো আমেরিকার পাশের দেশ, এবং দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে যেসব দেশের সম্পূর্ণ বৈরিতা, তাদের সঙ্গেও তাদের ব্যবসা হচ্ছে। এখন তো আর জমি দখল, ঘোড়া দিয়ে জমি দখলের যুগ নেই। এখন তো আসলে যুদ্ধটা হচ্ছে পুঁজির, এবং এখন দূরত্বটা আসলে ওইভাবে হরাইজন্টাল না, আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বসবাস করি। ফলে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক ভালো হবে, তাদের সঙ্গে থাকবে। ফলে ইন্ডিয়ার সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানি চুক্তি কি করেননি? পাকিস্তানের বিরুদ্ধে এত বড় স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করেনি? সব কিছুই তো হয়েছে। মোরারজি দেশাইয়ের সময় তো জিয়াউর রহমান এই কাজটি করেছে, এবং আমরা এটাও দেখেছি যে বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, তিনি তো 3 বিঘা করিডোরের এই জটিল জায়গাটিতে 6 মাস অন্তর অন্তর সেটা সুবিধা 2 দেশ ব্যবহার করবে, সেই সিদ্ধান্তে কি পৌঁছায়নি? তাহলে বিএনপি সরকার ভারতের সঙ্গে বোঝাপড়ার জন্যে ঐতিহাসিকভাবে যে সক্ষমতার পরিচয় দিয়েছে, এখন সেটা ফলো করতে হবে। আমরা মায়ানমারে রোহিঙ্গাদের রিপাট্রিয়েট করার ক্ষেত্রে 2টা সফলতার ইতিহাস জানি। একটা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সময়। 2017-তে যে ইনফ্লাক্সটা এসেছে, একখানা রোহিঙ্গাও
ফেরত আর পাঠাতে কয়েকদিন পারেনি। পরে 10 বছর পূর্ণ হবে। এবং কত লক্ষ, এটা সঠিক পরিসংখ্যান জানা নেই, আমি ওখানে গিয়েছি। পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে এবং তাদের নাগরিকত্ব নেই, তারা মানুষ, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি মানুষ হিসেবে যেটা, সেটার একমাত্র উপায় তাদের স্থান দেওয়া নয়, নিজের রাষ্ট্রে তাদের পরিচয় ফিরে দেওয়ার চেষ্টা করা। ফলে আমি মনে করি যে বিএনপি সরকারের ইতিহাস যেটা ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে আপনি যেটা বলতে চান, এগুলো খুবই মিক্সড আউটকাম, হতাশাজনক না। কোনো কোনো ক্ষেত্রে পেরেছে, কোনো কোনো ক্ষেত্রে পারেনি। ফলে দিল্লি সফর এটা আবেগের বিষয় নয়, এটা একটা বাস্তবতা। এটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা ছোট বিষয় এখানে একটু যুক্ত করি। আপনি যখন বলেছিলেন যে সরকার প্রধানের পপুলারিটি নিয়ে, মান্না ভাই একটা কথা বলেছে, আমার ধারণা যে মানুষ তার সীমাবদ্ধতাগুলো যদি কাটিয়ে উঠতে পারে এবং নতুন প্রজন্ম যেটা জেনজি যাদেরকে বলি, অথবা মানুষের মনোভাব বুঝতে পারে, তাহলে মানুষের সাথে সংযুক্তি তৈরি হয়। 5ই আগস্টে 2024 তিনি যখন একটা দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন, সেটার একটা অংশ এটা ছিল, হ্যাঁ হ্যাঁ, দ্য জয় অফ ভিক্টোরি ইজ ম্যাগনিফাইড ওয়েন দ্য ডিফিটেড আর সেফ। উনি দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু একটা ইয়ে দিয়েছিলেন। আমাদের ওবায়দুল কাদের ভাই বলেছিলেন 5 লক্ষ লোক মারা যাবে সরকার পরিবর্তন হলে, 5 জনও মারা যায়নি। তার মানে হচ্ছে যে দীর্ঘ সংগ্রামে এত দূরে থাকার পরেও এটা ব্যক্তিগত একটা পরিবর্তন নানা ধরনের, এটা আমরা সবাই জানি। সেটার কারণে যে আস্থাটা তৈরি হয়েছে, আমরা তখনও দেখেছি মানুষের সাথে একটা যোগাযোগ তৈরি, সেই আস্থাটাই এখনো এইটা চলমান। কিন্তু এটা কি আসলে রক্ষা করা সম্ভব হবে কিনা তা নির্ভর করে হচ্ছে যে টিমটি এই কাজটি করছে। এটা ব্যক্তিগত জায়গায় ওনার একা সদ্গুণ চর্চার বিষয় না, এখানে টিমের সফলতার বিষয়। সবাইকে যে কথাটি বলা হচ্ছিল যে ঢাকা দিল্লি সম্পর্ক তো কোনো আবেগের বিষয় না, এটা বাস্তব। সে জায়গায় এখন অনেকটাই মনে হচ্ছে দিল্লি ঠিক প্রধানমন্ত্রী তারেক রহমানের তাদের দেশ সফর নিয়ে খুব উদ্গ্রীব, মরিয়া কিনা, সেই জায়গাটি কি মনে হচ্ছে কিনা, মানে সাম্প্রতিক সময় তাদের যে দৌড়ঝাঁপ। আপনার প্রথম অংশটা নিলাম, উদ্গ্রীব। তারা যাচ্ছে, তার কারণ হলো 6 মাস তো হলো, এই নতুন সরকারের 6 মাস হলো। কারণ 2 বছর ধরে কিন্তু আমাদের কানেকশনটা এক ধরনের একটা স্থিতাবস্থার মধ্যে পড়ে আছে। তো কাজেই তারা অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় বলছিল নতুন সরকার, নির্বাচিত সরকারের সাথেই তারা কাজ করবে। যেহেতু 6 মাস সময় হয়েছে, তারা এটা আশা করে। এবং এর মধ্যে ধরেন সম্পর্কে কিছু কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু বোঝাপড়ার দিক থেকে, রাজনৈতিক পর্যায়ে বোঝাপড়ার দিক থেকে আমার ধারণা এখনো তারা, আমার মনে হয় সেটা এখনো তৈরি হয়নি এবং তারা এটা বুঝতে চাচ্ছে। এবং বাংলাদেশ যে বদলে গেছে এটা আমরা বলছি, সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটাও বলছি আমরা, কিন্তু আমার ধারণা একেবারে প্রধানমন্ত্রী পর্যায়ে একটা আলোচনা দরকার, যার যে ভিত্তিতে আমরা সম্পর্ককে রিসেট বলি বা পুনর্বিন্যাস করতে পারি মর্যাদা এবং সমতার ভিত্তিতে। এই কাজটা ভারত অপেক্ষায় আছে, কারণ ভারত এখনও বাংলাদেশকে আমার মনে হয় পরিষ্কারভাবে বুঝতে পারছে। 24 বাংলাদেশটাকে যে একটা স্ট্র্যাটেজিক রিসেট দরকার আছে, আমার ধারণায় এই প্রধানমন্ত্রী পর্যায়ে যদি আলোচনাটা হয় সরাসরি, তাহলে সেটা সম্ভব হতে পারে। এর বাইরে অন্য কারো পক্ষে এটা করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। প্রধানমন্ত্রী চীন সফরের কারণে কি ভারত আরও এই বিষয়টিতে বেশি তাদের উদ্বেগের জায়গা আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আছে, অর্থাৎ এই অঞ্চলে ভূরাজনীতি প্লাস বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, দুটো বিষয় কিন্তু ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তার উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা, অনেকগুলো বিষয় এখানে আছে সেন্সিটিভ ভারতের জন্য। ভারত এগুলোর ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রী পর্যায়ে কথা বলতে আগ্রহী। সেই কারণেই এই আপনি যেটা বললেন উদ্গ্রীব, তারা চাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করুন। জি, ডক্টর আসাদুজ্জামান রিপোর্টে যে এই জায়গাটিতে যদি যে ভারত উদ্গ্রীব, এবং এই কথাটাতে আমরা তাদের হাইকমিশনারকে বারবার বলতে দেখেছি যে দুই দেশের প্রধানমন্ত্রী বসলে আসলে অনেক সমস্যার সমাধান হবে। কবে বসছেন আসলে দুই দেশের প্রধানমন্ত্রী? এই আলোচনা দুই দেশের প্রধানমন্ত্রী বসলে অনেক সমস্যার সমাধান হবে নিঃসন্দেহে, কিন্তু কথা হচ্ছে যে বসার এজেন্ডাটা কি সেটা তাকে ঠিক করতে হবে। আমার কাছে তো অনেকগুলো এজেন্ডা আছে। আমার মানে 54টি অভিন্ন নদীর পানির হিস্যার ব্যাপার আছে,
আমার বর্ডার কিলিং ইস্যুস আছে, তিস্তার ব্যাপার আছে গঙ্গা তো। চুক্তি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এই বছরই, ডিসেম্বর এই বছরই শেষ হয়ে যাবে। তো ফলে এগুলো রিজলভ করার ব্যাপার আছে। তো সেগুলো যদি গ্রাউন্ড ওয়ার্ক না থাকে, যেমন ধরুন আপনি শেখ হাসিনাকে আপনি আপনার দেশে আশ্রয় দিয়ে রাখলেন, তাকে বাংলাদেশের জনগণের যে মানে বিপ্লবটা হয়ে গেল, অভ্যুত্থানটা হয়ে গেল, সেই অভ্যুত্থানটার বিপরীতে তিনি কথা বলছেন। অর্থাৎ 24 উত্তর যেটা মহিকবি ভাই যেটা বললেন, যে 24 উত্তর বাংলাদেশটা যে বদলে গেছে, বাংলাদেশের জনগণের যে মানে মনোজগৎটা বদলে গেছে, ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে তাদের ভাবনাটাও বদলেছে, এটা তো বুঝতে হবে আগে। এটা যদি না বোঝেন এবং সেটা ভারত ধরতে পারছে কিনা, না ধরতে পারেনি বা অথবা ধরার চেষ্টা করছে না। আরেকটা বিষয় হচ্ছে তারা যেটা লাস্টলি তারা যে বক্তব্যটা দিলেন, তাদের পররাষ্ট্র মুখপাত্র যিনি বলেন, এই বক্তব্যটা গ্রহণযোগ্য। তিনি বললেন যে ভারতের আইন অনুযায়ী, তারপর ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, তাদের উপর তারা খবরদারি করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না। আই ডোন্ট বিলিভ ইট, বিকজ আপনার নিশ্চয়ই মনে আছে লর্ড কার্লাইল বলে ব্রিটিশ একজন লয়ার ছিলেন, তিনি ম্যাডামের বিরুদ্ধে যখন বিগত শেখ হাসিনা সরকার যখন অনেকগুলো অবৈধ বেআইনি মামলা দিয়ে যখন তাকে হয়রানি করার চেষ্টা করছিল, তখন লর্ড কার্লাইল ম্যাডামের পক্ষে প্লিট করার জন্য বাংলাদেশে আসতে চাচ্ছিলেন মানে কাউন্সিল হিসেবে। তখন তাকে বাংলাদেশ সরকার মানে অর্থাৎ শেখ হাসিনা সরকার তাকে অ্যালাউ করলো না। তখন লর্ড কার্লাইল চিন্তা করলেন যে শেখ হাসিনা তো মূলত মানে শেখ হাসিনা গভর্নমেন্ট তো দিল্লি আছে, তো আমরা আছি, ওটা তো ওবায়দুল কাদের পাবলিকলি কনফেস করেছেন। তো ঠিক আছে, দিল্লিতে যে প্রেস কনফারেন্স করি। তো দিল্লি গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট লর্ড কার্লাইলকে ভিসা দিলেন না, রিফিউজ করলেন। সেই ওই আয়োজক প্রতিষ্ঠানটাও কিন্তু ছিল দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব। তাহলে দেখা গেল যে লর্ড কার্লাইল যখন বেগম খালেদা জিয়ার পক্ষে যখন লর্ড কার্লাইল যখন দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে যখন বক্তব্য রাখতে চাইলেন, সেটা তখন দিল্লির অথরিটি দিল্লির শো সেটা না করে দিলেন। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনাকে ভার্চুয়ালি আবার দিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে বক্তব্য রাখার সুযোগ করে দিলেন। এখন এর মধ্য দিয়ে যেটা তারা বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমটাকে, আমাদের জুডিশিয়ারিকে ইন্ডিয়া আন্ডারমাইন করেছে, শুধু না ইগনোর করেছে। আমাদের যে আদালত শেখ হাসিনাকে যে একটা রায় দিয়েছে, এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের এটা মাথায় রাখা উচিত ছিল এবং এটাকে রেসপেক্ট করা উচিত ছিল। আনলেস আনটিল যদি ইন্ডিয়া যদি হাসিনা কার্ড খেলতেই থাকে টাইম টু টাইম, যখন দরকার পড়বে হাসিনা কার্ড খেলবে, কখনো কার্ড নামিয়ে রাখবে, দিস ইজ নট দ্য ওয়ে। এটা এইভাবে তো আপনি মানে বাংলাদেশকে ডিল করতে পারবেন না। বাংলাদেশ অনেক বছর পরে, আই মাস্ট সে, খুব অ্যাসার্টিভলি আমি বলতে চাই, অনেক বছর পরে বাংলাদেশ তার সভরেন ফরেন পলিসি ডেমনস্ট্রেট করেছে এবং ক্যাটেগরিক্যালি আমাদের ফরেন মিনিস্ট্রি স্টেটমেন্ট আকারে জানিয়ে দিয়েছে যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না ক্রিয়েট হওয়া পর্যন্ত, আগে তো পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান তো আরও বলেছেনই, লেটেস্ট ফরেন অ্যাডভাইজারও বলেছেন যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি না হওয়া পর্যন্ত তাদের তরফ থেকে যত মানে আগ্রহ থাকুক না কেন, সেইখানে তো আমরা মাহমুদুর রহমান আপনার কাছে শুনে শেষ করবে যে ভারতের কয়েকদিন পরে পরে হাসিনা কার্ড খেলা এবং ভারতকে আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যে সেটা বুঝতে পারছে না, বুঝতে চাইছে না, এবং এই বাস্তবতায় তারেক রহমানের সেটা তো অন্য কথা। চীন এবং আমেরিকার মধ্যে যে এত ঝগড়াঝাটি একজন আরেকজনকে ঠেকাবে বলছে, তারপরে তাদের তো ট্রেড বন্ধ নেই, 28% কথাবার্তা বন্ধ নেই, আর তাদের মধ্যে তো কথাবার্তা বন্ধ নেই, ভিজিট বন্ধ নেই। তা আমাদের এইখানে কেবলমাত্র শেখ হাসিনার ফেরত দেওয়াটাই তো প্রবলেম না, প্রবলেম মেলাগুলো আছে। অতএব আমরা কথা বলতে পারবো না কেন, আমরা যেতে পারবো না কেন, এটার কোনো যুক্তি হতে পারে না। আর তারা যেহেতু আগ্রহ দেখিয়েছে, আমরা সেটার ভিত্তিতে যেতে পারি, অন ইকুয়াল বেসিসই তো আমরা যাব। সেটা আমরা আমাদের মানে ব্যবহারের মধ্যে দিয়ে বলতে পারবো। মানে পৃথিবীর কোনো জায়গাতে ডিপ্লোম্যাটিক রিলেশনসকে আবেগ দিয়ে যাচাই করা হয় নাই, আমরা আবেগ দিয়ে, ক্রোধ দিয়ে, রাগ দিয়ে যাচাই করতে যাচ্ছি। ডেফিনেটলি ইন্ডিয়া নিয়ে আমাদের বহু রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমাদের এই প্রতিবেশীর যে সম্পর্ক, এটা তো চেঞ্জ করতে পারছি না। অতএব এইখানে যে বর্ডার ক্ল্যাশ হয়, এইখানে যে পুষিনের চেষ্টা করা হয়, এতগুলো অভিন্ন নদীর পাশে বহু সমস্যা আছে, সব মিলে এই বসলে আলোচনায় 10টার মধ্যে 3টা প্রবলেম সলভ হলেও আমি এগুলাম, সেটুকু আমার অ্যাচিভমেন্ট। বাদ বাকি আমার সাথে তার যে সম্পর্ক, যেই ভিত্তিতে আমি নির্ধারণ করেছি, সেই ভিত্তিতেই চলবে, এতে কোনো লস নেই। সেই জায়গায় তারেক রহমানের ভারত সফরটা এখন কতটা জরুরি, ছোট করে
মানে জরুরি মানে তারা আগ্রহ দেখাচ্ছে, যেতেই পারি আমরা, গেলে এটার একটা সলিউশন হবে, এটার মধ্যে অর্জন হওয়ার সম্ভাবনা আছে, কোনো বিসর্জন দেওয়ার সম্ভাবনা আমি দেখি না জি, এটার মধ্যে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্ত। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।